প্র্যাকটিস খুবই কম হচ্ছে, দ্যাটস ওয়াই গ্রুপে মাত্র একজন সাবমিট করছে, শুধুমাত্র মাহাদি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাইজা, রিদওয়ান, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আপনি আপনি কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্র্যাকটিসের কি আপডেট বলো দেখি। তোমার কি কোডিং প্র্যাকটিস কি বাদ দিয়ে দিছো, মানে প্রবলেম সলভিং টোটালি জি স্টপ? স্যার, আর বাদ দিচ্ছি। স্যার এই কয়দিন টাইম পাইনি। ও আচ্ছা, না একটু প্র্যাকটিস আছে, আদারওয়াইজ লং একটা গ্যাপের মধ্যে পড়ে যাও। কারণ আমাদের আর হায়েস্ট আমরা ধরো 1 মাস মতো ধরো আসি। যদি এরপর তুমি এটা ধরে রাখতে চাও যে প্রোগ্রামিংগুলো, বা তুমি যদি সামনে এগিয়ে যেতে চাও, তো তোমাকে একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, আদার্স তুমি ভুলে যাবা। ঠিক আছে। আর এইচটিএমএল সিএস এর কী অবস্থা? সহজ মনে হচ্ছে না সব কিছু? আর সহজের কারণে কি আমরা প্র্যাকটিস করতেছি না, তাই তো? সব তো পারি। কেউ কি কোনো প্রবলেম ফেস করছো এইচটিএমএল হিসেবে ট্যাগ ট্যাগগুলো দেখানো হচ্ছে ওইগুলো নিয়ে? আজকে আমরা এইচটিএমএল সাথে সিএসএসটা শুরু করব এবং এটা প্যারালালে চলতে থাকবে। কারণ স্ট্রাকচার বা অন্য কিছু নিয়ে কাজ করতে গেলে আসলে সিএসএস দরকার। আজকে থেকে আমরা সিএসএস শুরু করে ফেলবো। কারণ কি আগের কোনো কিছু নিয়ে কোনো কথা আছে এইচটিএমএল শুরু থেকে নিয়ে গত ক্লাস পর্যন্ত কোনো টপিক নিয়ে? গত ক্লাসে আমরা লাস্ট দেখছিলাম হলো যে ইউএলএলআই। ইউএলএল মনে আছে? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। কেউ বলতে পারবা এই অর্ডার লিস্টে আসলে লিস্ট কীভাবে দেখা যায়? স্যার আমাকে একটু বলেন, আমি লাস্টে ছিলাম না তো, আচ্ছা, ইন্টারনেটের কারণে চলে গেছিলাম। ওকে, আমি বলতেছিলাম একটু দেখাই দিই। এই যে আমরা গতদিন যা যা দেখলাম, একটা হলো এই হ্যাশটা কেন, দেখি কেউ বলতে পারো কিনা। হ্যাশটা সেদিন বলছিলাম, কেউ কি বলতে হবে হ্যাশটা কেন দিয়ে রাখে সাধারণত প্রোগ্রামাররা বা যারা স্যার ডেভেলপ আপনার করে? স্ক্রিন শেয়ার নাই। ও সরি, স্ক্রিন শেয়ার দিচ্ছি আর এখনই। রেকর্ডটা অন করছি তো দিয়ে ওটা মনে নাই শেয়ার করতে। আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এই হ্যাশটা কেন দেওয়া ছিল কেউ বলতে পারবা? আমরা হ্যাশটা কেন ইউজ করছিলাম? স্যার এমনি ওই জায়গাটা গ্যাপ রাখার জন্য ইয়েস। নতুন কিছু একটা বসিয়ে দিতে পারবো। হ্যাঁ, এটা আসলে তোমার একটা প্লেসটা ধরে রাখার জন্য, যে দেখো এখানে কী থাকে, জাস্ট হ্যাশ দিয়ে রাখা থাকে। অনেক ক্ষেত্রে তুমি দেখবা যে যারা যখন পেজ তৈরি করে, একটা একটা ওয়েবসাইটে কোন স্ট্রাকচার তৈরি হচ্ছে, এখন প্রথমত সে সব জানবে না যে ওখানে কোন ইউআরএল বা কোন ওয়েবসাইটের লিঙ্ক যাবে বা কোন পেজের লিঙ্ক যাবে। ওই টাইমে সাধারণত এটা হ্যাশ দিয়ে এটাকে প্লেস হোল্ডার ধরে রাখা হয় এটা। আর আমরা ব্রেক তো জানি, ইমেজ ট্যাগ নিয়ে আমরা আলোচনা করছিলাম সেদিন। ইমেজ ট্যাগ নিয়ে, ইমেজে এটা সিঙ্গেল একটা ট্যাগ, বিআর ট্যাগের মতো। ওর মধ্যে সোর্স দিয়ে, যেমন এইচ রেফ দিয়ে বোঝানো হচ্ছে যে কোন ফাইল বা কোন ওয়েব অ্যাড্রেস, সেটাকে মিন করা হচ্ছে এইচ রেফ দিয়ে। আর এসআর ছিল সোর্স, যে তুমি যে ইমেজটা শো করো এটা কোথা থেকে আসবে, যে পিক ডট জেপিজি এটা কোথায় আছে, সেম ফোল্ডারে। সেম ফোল্ডারে আছে বলে আমরা ফোল্ডারের পাথ বলি নাই। এই দেখো এই যে পিক ডট জেপিজি এটা আর ইন্ডেক্স ডট এইচটিএমএল দুটো একই জায়গায় আছে বলে বলি নাই। যদি ফোল্ডারের মধ্যে থাকতো তখন আমাকে পাথ দেখা দিতে হতো। আচ্ছা, এবার বললাম যে উইথ আর হাইট, আমার এই ছবিটা যে শো করবে এটা তো অনেক বড় সাইজের ছবি, কতটুকু দেখাবে, তো তার হাইটটা কতটুকু, উইথটা কতটুকু হবে। হাইট উইথ বলতে বোঝাই এটা হাইট, এটা হলো উইথ। আমরা 300-200 করেছি, 300-200 করার কারণে এটা এমন দেখা যাচ্ছে। আর এই যে এএলটি লেখা ছিল, এটা কেন কেউ বলতে পারবা? এএলটি কেন ছিল? স্যার ওরা যদি লোড না হয় তাহলে এই লেখাটা দেখাবে। ইয়েস। আর যদি লোড না হয় বা পেজ মিসিং হয়, বা যেখান থেকে ফেচ করা আছে ডেটাবেসে সামহাও ডিলিট হয়ে গেছে, তো তাহলে এই লেখাটা দেখাবে, তখন বুঝতে হবে যে এটা আসলে এই ধরনের কন্টেন্ট ছিল। আচ্ছা, এবার আমরা লিস্ট নিয়ে কাজ করছিলাম। একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, একটা অর্ডার্ড লিস্ট। লিস্টটা ছিল এই যে এরকম। আনঅর্ডার বলতে যার কোনো স্যার সিরিয়াল থাকবে ইউএলটা না। কি বললেন? হ্যাঁ, কোনটা? ইউএলটা কি বললেন আচ্ছা, স্যার? ইউএলটা হলো অর্ডার্ড লিস্ট, মানে যেই লিস্টটা তোমার শো করবে। সরি, ইউএলটা হলো আনঅর্ডার্ড লিস্ট, যার কোনো অর্ডার মানে সিরিয়াল থাকবে না। এই যে এরকম, এটা সিরিয়াল নাই। ডট থাকতে পারে, হ্যাশ মানে তোমার হলো একটা বক্স থাকতে পারে, স্কোয়ার টাইপের থাকতে পারে। আমি তোমাকে একটু দেখতে বলছিলাম যে এখানে স্কোয়ার
স্কোয়ার বা ডিস্ক টাইপের কী কী আনা যায়, কেউ কি ট্রাই করছিলেন? আর অর্ডার লিস্টে ওএল দিয়ে শুরু হবে, তার প্রত্যেকটা আইটেমকে এলআই দিয়ে কাজ করানো হবে, এলআই দিয়ে, ঠিক আছে? আর অর্ডার লিস্টটাতে বাইরে ব্যান্ড পার্টি যাচ্ছে মনে হয়। আচ্ছা, এটা হলো আমাদের অর্ডার লিস্ট। তাহলে বিষয়টা হলো এরকম, এই আনঅর্ডার লিস্টটা তোমার এটা, আর অর্ডার লিস্ট হচ্ছে তোমাদের এটা। এখানে যেমন বাই ডিফল্ট 1 2 3 দেখাচ্ছে, এটা অন্য কিছুতেও কনভার্ট করা যায়। তুমি যদি চেঞ্জ করে অন্য কিছু আনতে চাও, যে সাপোজ 1 2 3 হোক, এবিসি হোক, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা আনতে চাও। আচ্ছা, বাইরের সাউন্ডটা কি একটু ইগনোর করতে হবে? একটু চুপ থাকি, হ্যাঁ, একটু পার হয়ে চলে যাক এর আগে। জি স্যার। হ্যালো, এখন কি সাউন্ডটা কম আসতেছে? একটু দূরে গেছে ওরা। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো এটার পরের স্টেপটা, আমরা তো এই কমান্ডগুলো দেখলাম। যদি আমি একটু মডিফাই করতে চাই, যে না আমি এই লিস্ট স্টাইলটা এরকম চাচ্ছি না, যেমন হচ্ছে এই ডট, এই ধরো সার্কেল দেওয়া আছে, আনঅর্ডার লিস্ট যেটা সার্কেল চাই বা স্কোয়ার টাইপের চাই, এটা আমাদের কাজ করতে গেলে সিএসএস হেল্প নিতে হবে। তো সিএসএস করে কীভাবে আমরা আগে একটু দেখে নিই, এখানে একটা আইডিয়া নেওয়ার জন্য। এটা তো একটা স্ট্রাকচার হয়ে গেছে, বাট আমি এর উপর একটা ইম্প্যাক্ট ফেলতে চাই, তখনই আসবে হলো সিএসএস। সিএসএস এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিট। যেহেতু একটা ওয়ার্ড আছে না স্টাইল, তো সব জায়গায় তুমি দেখবা যেখানে সিএসএস ইউজ করা হবে স্টাইল ওয়ার্ডটা চলে আসবে অটোমেটিক। তুমি স্টাইল ওয়ার্ডটা দেখে বুঝবা এটা সিএসএস অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, সহজে বোঝার জন্য। আর যদি এক্সটার্নাল ফাইলে হয়, আমরা এগুলোও দেখবো আস্তে আস্তে, তখন ওখানে প্যাটার্নটা একটু ডিফারেন্ট থাকবে, তখন স্টাইল লেখা থাকবে না, তখন স্টাইল শিট আকারে দুইটা ফাইল ইন্টিগ্রেট করা থাকবে, আমরা ওইগুলোও দেখবো, সমস্যা নাই। তাহলে এই যে আনঅর্ডার লিস্টটা আছে, আমি চাচ্ছি যে এই স্টাইলটা ডট না থেকে একটু অন্যরকম হোক, আমরা এটা করতে পারি। এটা করতে গেলে জাস্ট আমাকে এই ইউএলের উপর ইম্প্যাক্ট ফেলতে হবে, দ্যাটস আমি ইউএলটা সেপারেশন দিলাম। যেমন দেখো, আমাদের যখন অ্যাঙ্কর ট্যাগটা ছিল, যে এ ট্যাগ, ওর মধ্যে এক্সট্রা যা যা আছে, আমরা এই যে এই ব্র্যাকেটের মাঝখানে লিখি না, এই ব্র্যাকেটে বসতে হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে কিন্তু আমরা সব কন্টেন্টগুলো লিখতাম, তাই না? যে এই স্টেপ বলো, ইমেজে যা যা ছিল সব কিছু কিন্তু আমরা এই ব্র্যাকেটগুলোর মাঝখানে রাখি। সিমিলার ওয়েতে যদি আমরা কোথাও এরকম সিএসএস অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখব স্টাইল, যার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ইউএলের উপরে অ্যাপ্লাই করা মানে ইউএলের মধ্যে যা আছে সবার উপরে অ্যাপ্লাই হবে। আমি এবার ইকুয়াল দিয়ে ডাবল কোড দিলাম, ডাবল কোড দিয়ে বললাম এগুলো কিন্তু ফিক্সড সব কোড, লিস্ট স্টাইল টাইপ, এই যে আমি এটা প্রেস করলাম, এর ভ্যালুটা, এটা একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালুটা আমি বললাম হবে হলো স্কোয়ার।
এখন আমি সেভ করি, সেভ করে আমি রান করি এটাকে, দেখছো এটা কিন্তু আর সার্কেল নাই, স্কোয়ার হয়ে গেছে না, দেখা যায় স্কোয়ার হয়ে গেছে না, এটা আগে ছিল সার্কেল এখন স্কোয়ার জি হয়ে স্যার। গেছে। তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি স্যার যে কোনো আমাদের সুবিধা মতো, তার মানে এগুলোর উপর ইম্প্যাক্ট ফেলানো যায়। আচ্ছা যদি এটার উপর যদি পসিবল হয় তাহলে ওয়েলের উপরে পসিবল, আমরা কী করবো, স্টাইল লিখবো, এগুলো তোমার আরও একটু এক্সপ্লোর করবা, এখানে বেশি সময় নিচ্ছি না। তাহলে সেম ওইটা লিস্ট স্টাইল টাইপ দিয়ে ধরো আমরা কি বলতে পারি, এখানে অর্ডার কয়েক রকম হতে পারে না, কি কি হতে পারে বলো তো, লিস্ট স্টাইল টাইপ দিয়েও হবে, আর আমরা যদি আরও সহজে করতে চাই সেক্ষেত্রে এরই একটা এক্সট্রা প্যারামিটার, সেটাও তোমাকে দেখাইতে হবে, বুঝতে সহজ হবে। ধরো টাইপ, এটা সহজ, তার মানে ওই যে লিস্ট স্টাইল টাইপ ছিল না, ওইটি শর্ট মানে তুমি ভার্সন মনে করতে পারো আর কি। আমি যদি বলে দিই এখানে, এখানে লেখা আছে 1 2 3 লেখা না, আমি চাচ্ছি ABC আকারে, আমি এখানে এ লিখে দিলাম, এ লিখে সেভ করলাম, সেভ করে আমি রিলোড দিলাম আরেকবার, দেখো তো কী হলো, লিস্টটা অর্ডার লিস্ট হলো, বাট এর প্যাটার্নটা কি আছে, এর প্যাটার্নটা কি হলো, ABCD হয়ে গেল না, তোমার সুবিধার মতো তুমি এটা অ্যাডজাস্ট করতে পারবা। ওকে, বুঝতে পারলাম বিষয়টা। তাহলে ছোটো হাতের ABC যদি দিই, এ দিই, তাহলে সেটাকে ছোটো হাতের ABC বানায় ফেলবে, মানে জাস্ট এটা একটা কিওয়ার্ড তুমি ওকে সেন্ড করতেছো কন্ট্রোল করার জন্য। এই দেখো ছোটো হাতের ABC হয়ে গেল। আমরা রোমান সংখ্যা দিয়েছি না, রোমানটাকে তুমি যদি ক্যাপিটাল I করে দাও, এটা ক্যাপিটাল রোমান সংখ্যা হওয়া উচিত, ইয়েস এই যে রোমান সংখ্যা হয়ে গেছে। তারপরে আমাকে কিন্তু ধরে ধরে লেখা লাগলো না, আমরা যে কোনো স্টাইল এগুলো করতে পারি। ছোটো হাতের I দাও, তাহলে কী হবে, ছোটো হাতের সব কিছু হয়ে গেল। তারপরে যদি আমরা এটার উপর কন্ট্রোল আনতে চাই, আমরা এভাবে কিন্তু কন্ট্রোল নিয়ে আসতে পারি, তাই তো। এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে আর? আর এই যে আমরা যে সিএসএসটা করলাম, এই সিএসএসটাকে বলা হলো ইনলাইন সিএসএস, একটু খাতায় লিখে রাখো। সিএসএস 3টা প্যাটার্নে হয়, একটাকে বলে ইনলাইন, ইন্টারনাল, একটা এক্সটার্নাল, এই 3টা হয়, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আমরা এখন যে সিএসএসটা করলাম এটাকে বলে ইনলাইন সিএসএস বলে, মানে একদম যে ট্যাগটা আছে ট্যাগটার সাথে ধরে আমি বাইন্ড করে দিলাম, দেখো এর উপরে এটা ইম্প্যাক্ট পড়বে, এটা ইনলাইন। তারপর আমরা ইন্টারনাল দেখবো, এরপর এক্সটার্নাল দেখবো। ইনলাইনটা এই যে ইন্টারনাল যেটা, এটা সবচেয়ে কম ইউজ হয়, এটা কম ইউজ হয়, এক্সটার্নালটা সবচেয়ে বেশি ইউজ হয়, আর ইনলাইনটাকে একটু আপডেট ভার্সন স্টাইলে ইউজ হয়, এটা আমরা আস্তে আস্তে দেখবো। মানে প্রফেশনাল প্র্যাকটিস যেটা, ওটা আমরা শেষে শিখে নিব যে কীভাবে প্রফেশনালরা প্র্যাকটিস করে আসলে। তাহলে সিএসএস আমরা কয়ভাবে লিখতে পারি, স্যার 3 ভাবে। 3ভাবে লিখতে পারি। কী কী স্টাইলে, স্যার ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। হ্যাঁ ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, মানে এই ওয়ার্ডগুলো জানা থাকলে সুবিধা। কারণ তুমি কোনো ডেভেলপারের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে, বা প্রবলেম ধরো পড়ে গেছো তুমি, যে একটা জায়গায় তুমি আনতে চাচ্ছ, এখানে কোড করে আনতে চাচ্ছ, তুমি গুগলকে বুঝাবা কীভাবে যে আমি এখানে প্রবলেম ফেস করছি। তো যখন তুমি বলে দিবা যে আমার ইনলাইন সিএসএসটা লাগবে, দেন তোমার সেই ইনলাইন সিএসএসটা সাজেস্ট করবে, বা ওইটা সলিউশন তোমাকে দেখাবে। তো আমাদের একটা আইডিয়া পেলাম যে ইনলাইন সিএসএস কীভাবে কাজ করে। তো ওটা আমি কেটে দিলাম, এবার ওটা কেটে ফেললাম। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে কাজ করি। এই যে হেডিং টেডিং যেটুকু আছে, আমি এগুলোর উপরে কাজ করা শুরু করবো। আবার একটা একটা ট্যাগ দিয়ে নিলাম তোমার বোঝার সুবিধার জন্য, প্যারাগ্রাফ ট্যাগ শুরু, প্যারাগ্রাফ ট্যাগ শেষ। আচ্ছা, ডেমো টেক্সট আনতে আমরা কোন সাইটে ইউজ করছিলাম মনে আছে? ডেমো টেক্সটের জন্য লরেম ইপসাম না? আমরা লরেম ইপসাম থেকে সাপোজ এই প্যারাগ্রাফটাকে নিয়ে নেই। আচ্ছা, বড় প্যারাগ্রাফই নিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। এই একটা প্যারাগ্রাফ, ধরো বাংলাদেশ দিয়ে একটা প্যারাগ্রাফ কি আমরা রাখি, আর সিমিলার ওয়েতে আমরা মেহেরপুর দিয়ে ধরো একটা প্যারাগ্রাফ রাখি। এই সবগুলোর উপর আমরা এখন সিএসএস অ্যাপ্লাই করা শুরু করবো। ইনলাইন সিএসএস কীভাবে অ্যাড করা যায়। পরে এটা লেখা আছে বাংলাদেশ, এটা লেখা আছে মেহেরপুর। এখান থেকে আমরা জাস্ট একটা লাইন কেটে দিই,
এবার একটু দেখি জিনিসটা কেমন দেখা যায়। সেভ করলাম। এই যে দেখা যাচ্ছে এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, আর উপরে একটা করে হেডিং আছে। এখন আমি হেডিংয়ের উপর ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছি, যে আমার যে হেডিং 1টা আছে আমি এর কালারটাকে চেঞ্জ করবো বা টেক্সট সাইজটা বড় করবো। যেমন H1 যেটা আছে সে কি সবচেয়ে বড় ছিল না? ইয়েস জি স্যার। স্যার। H1 সবচেয়ে বড় ছিল। জি স্যার। এখন আমরা চাচ্ছি যে না H1টা আমি আরেকটু বড় করব। তো এটা আমরা আসলে করতে পারি কি না? এটা করা যাবে। নর্মালি বাই ডিফল্ট হবে H1 এর সাইজ কিন্তু এটা, এর উপরে কিন্তু বড় করা যায় না। H6 এর সাইজ সবচেয়ে ছোট। বাট তুমি যদি যে কোনো কিছুর উপরে আরও ইম্প্যাক্ট ফেলাতে চাও সেটা তোমার কাছে পসিবল, তুমি এটা নিয়ে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা তাহলে কী করবো, যে H1-এ চলে আসলাম, সেখানে আবার স্টাইল অ্যাড করবো। এটা কিন্তু ইনলাইন সিএসএস, ইকুয়াল দিয়ে ডাবল কোড দিব, দিয়ে তারপরে আমি বলবো ফন্ট সাইজ, এই চলে এসছে ফন্ট সাইজ, দিয়ে তার ভ্যালুটা আমি পাস করে দিব, বলবো যে ফন্ট সাইজটা হবে হলো 40 পিক্সেল। দেখি কেমন দেখা যায়। সেভ করলাম, রান করলাম। খেয়াল করে এখন যে অবস্থায় আছে একটু বড় হলো না? আরও বড় করে তো বুঝতে সহজ, ধরো 60 দিয়ে ফেললাম, তাহলে তুমি বুঝতে পারবে অনেক বড় হয়ে যাবে। এই যে তার মানে খেয়াল করো যে H1 যে ট্যাগ আছে তার বাই ডিফল্ট যে বিহেভিয়ার ছিল, মানে সে যেমন ছিল এখন কি তার বিহেভিয়ার ঠিক আছে? আমরা যাতে তারপর কন্ট্রোল নিয়ে আসতে পারছি না, আনলাম কোনটা দিয়ে, আমি সিএসএস অ্যাড করলাম। এই স্টাইল মানে সিএসএস কিন্তু, তাহলে ফন্ট স্টাইল আমি যা বলবো এটা সেই ওয়াইজ বাড়তে থাকবে। এখন এই যে পিএক্স লেখা, পিএক্স এর মানে কেউ জানো? পিএক্স মানে কি? পিক্সেল। ইয়েস, পিক্সেল। তোমরা কখনো দেখছো কি না, যদি কোনো একটা ইমেজকে একদম হাইয়েস্ট লেভেল জুম করো, জুম করার পর খেয়াল করছো কি না যে বক্স বক্স দেখা যায়? কেউ খেয়াল করছো? মানে মোবাইল হ্যাঁ, ফোনে স্যার। হাইয়েস্ট লেভেল জুম করতে দিবে না, হবে হয়তো মোবাইলে বা ফোনের পিসি রিডার দিয়ে অনেক অনেক সময় দেয়, কিছু কিছু মানে ফটো ভিউয়ার আছে জুম করলে একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত যাওয়া যায়। তখন তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা জায়গায় এটা বক্স বক্স দেখা যাচ্ছে, স্কোয়ার শেপ, মানে ছবিটা জুম করতে এত বড় হয়ে গেছে যে একদম জি, ভিতরে যে অংশটা সেটাও দেখা যাচ্ছে বক্স। ওই বক্সটা হলো একটা পিক্সেল। তোমার যখন দেখো যে সাপোজ 300 বাই 300 পিক্সেল, তার মানে কি? ধরো 300 বাই 200, 300 বাই 200 পিক্সেল, এর মানেটা কি আসলে? তার মানে ওই রকম বক্স তার উইথে, এটা উইথ, এটা হলো হাইট, তার উইথে আছে হলো 300টা এরকম বক্স, আর তার হাইটে আছে 200টা বক্স, মিলাই টোটাল ছবিটা। এখন কি একটু আইডিয়া পাচ্ছি? পিক্সেল ছাড়া আরও পরিমাপ আছে, বাট খুব বেশি ইউজ হলো পিক্সেলটা। আরও বেশি রেশিও আকারে ইউজ করার জন্য আর ইএম আছে, ওগুলো আমরা আইডিয়া নিব, সমস্যা নাই। তাহলে পিক্সেল বিষয়ে আমাদের এটা আইডিয়াটা বাটন ফোনে ভালো বোঝা যায় স্যার। হুম, আচ্ছা, না ওটা দেখে নিবা, হ্যাঁ সাবজেক্টে বললে একটু দেখে নিবা, তাহলে আইডিয়া আরও ক্লিয়ার হবে। এখন ধরো আমরা স্টাইলটা এটা অ্যাড করলাম, এবার আমরা চাচ্ছি যে না আমরা এর কালারটাকেও চেঞ্জ করবো। এটা বাই ডিফল্ট ব্ল্যাক কালার হয়ে আসছে, আমি এটা রেড কালার করতে চাই। যেহেতু আমাদের কোডে তো আর আমরা কোনো কালার মানে পেইন্ট টাইপের কিছু ইউজ করবো না, এখানে জাস্ট কোড অ্যাপ্লাই করবো। কোড অ্যাপ্লাই করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা অলরেডি দেখো একটা সিএসএস একটা ভ্যালু দিয়ে রাখছি না আমরা এখানে একটা সেমিক্লোন দিব, তার মানে একটা শেষ। সেমিক্লোন দেওয়া মিন একটা হয়ে গেছে, যে ফন্ট সাইজ এটা অ্যাড করে ফেললাম 60 পিক্সেল কমপ্লিট। এবার সেমিক্লোন দেওয়া মানে আমি আরেকটা অ্যাড করতে পারি। এবার বললাম যে কালার হবে হলো সাপোজ দিলাম রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রান করি। দেখছো কিছুই কিন্তু সে দেখতে পাচ্ছে কালার রেড হয়ে আছে, বাট এখানে কোথাও রং দেখতে পাচ্ছ তুমি? জাস্ট কোডে তুমি কমান্ড দিছো, দ্যাটস ওয়াই চেঞ্জ হয়ে গেছে। তোমরা এভাবে কাজ স্যার, করো। আমি কি এখানে আউটলাইন অ্যাড করতে পারবো? হুম হুম, আউটলাইন অ্যাড করতে পারবো? কথাটা বুঝতে পারলাম না। স্যার, আউটলাইন। ও মানে বর্ডারটা যেটা বলতেছো বা হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো সব অ্যাড করা যাবে, আস্তে আস্তে দেখবা, সমস্যা নেই। বর্ডার আউটলাইনে সব অ্যাড করা যাবে। মানে স্যার অল আমি টাইপ অফ কি এখানে ফ্লেক্সিবিলিটি সব তুমি রকম কালার CSS-এ ইউজ করতে পারি? সব কালার ইউজ করতে পারবা। এখন কালার পাবা কোথায়? তুমি সারা পৃথিবীর সব কালার তো তোমার মনে থাকবে না। তো কালারের জন্য তোমাদেরকে যেতে হবে হলো এখানে, যে আমরা জাস্ট লিখবো HTML কালার কোড লিখে সার্চ করব। কালার কোড লিখে সার্চ করে একটা সাইট আসবে, এরকম অনেক সাইট আছে, তুমি এক জায়গায় গেলেই হলো। এবার দেখো এখান থেকে তুমি কালার চুজ করতে পারো নিজের মতো করে, কারণ তুমি সব কালারের নাম জানবা না। ফর এক্সাম্পল আমি ধরো এই যে ব্লুর মধ্যে এই যে হালকা ব্লু, এটা ধরো আমি নিলাম, এটা মনে করি আমার পছন্দ করলাম। খেয়াল করতে হবে হ্যাশ লেখা আছে না, এটাকে বলে হেক্সাডেসিমাল ভ্যালু। তুমি যখন আরেকটু হায়ারে চলে যাবা, দেখো তোমাদের বইতে পাবা বাইনারি পাবা, হেক্সাডেসিমাল, অক্টাল, ডেসিমাল, এগুলো পাবা।
এটাকে বলা হলো হেক্সাডেসিমাল ভ্যালু, আমরা হেক্স ভ্যালু বলি। হেক্স খাতা একটু নোট ডাউন রেখো, হ্যাঁ, অথচ ভুলে যাবা। তো এখন আমি চাচ্ছি এই কালারটা ওখানে দেখাক। তো আমরা কী করবো, এটাকে এই কোডটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমরা চলে আসলাম আমাদের কোডের কাছে এসে বললাম যে এই কালারটা এটা হবে না, তুমি একটা হ্যাশ দাও, হ্যাশ দিয়ে এটা লিখে দাও। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার আমি রিলোড দিয়ে দেখি, দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে কালার নিয়ে কোনো ইস্যু না, তোমার যেইটা মন চাই তুমি গুগলে সার্চ করবা, এই কালার প্যাড থেকে পছন্দ করবা, পছন্দ করে নিয়ে ব্যাস অ্যাড করে ফেলবা। এবং ইন্টারেস্টিং আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, কালার প্যালেট জেনারেটর, এগুলো আরও ইন্টারেস্টিং। কারণ তুমি চুজ করতে তোমার সমস্যা হতে পারে না, এখান থেকে তোমার সেট করে একটা পছন্দসই কালার নিয়ে এসে একটু কেমন কেমন লাগতে পারে। বাট এরকম অনেক কালার প্যালেট জেনারেটর আছে, আমি যদি একটা সাইট তোমাকে দেখাই তাহলে বুঝতে সহজ হবে। সে তোমাকে অনেক টাইপের কালার জেনারেট করে দিবে, আমি লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো গ্রুপের মধ্যে। তুমি জাস্ট স্পেস প্রেস করবা কিবোর্ডের মধ্যে, কালার এক রকম চেঞ্জ হতে থাকবে, তোমার যেটা পছন্দ তুমি সেটা তুমি পিক করে ফেলবে। এটা আসলো, এখন তো লেখা স্টার্ট দ্য জেনারেটর। আমি এই লিঙ্কটাকে তোমাদেরকে দিয়ে দিই গ্রুপের মধ্যে। accept all cookies, এটা একটা, আর এই যে কালার কোডের এটাও দিয়ে রাখি, RGB কালার কোড। আমরা এটাকে RGB দিয়ে ভ্যালু ইউজ করা শিখছিলাম না, যে আর এর ভ্যালু, জির ভ্যালু আর বির ভ্যালু দিয়ে কাজ করতাম। এবার আমি স্টার্ট দ্য জেনারেটর ক্লিক করলাম। ক্লিক করার পর সে দেখবে যে সুন্দর সুন্দর প্যালেট নিয়ে চলে আসবে, এবং অনেক প্যালেট আছে তোমার দেখে পছন্দ হবে, খুবই পছন্দ হবে। এবার বলো লেটস গো, ওকে। জাস্ট তুমি কিবোর্ডে স্পেস প্রেস করবা, হ্যাঁ, এটা দরকার নাই। এখন দেখো যে কালারটা হয়ে আছে, তুমি জাস্ট কিবোর্ডে একটা স্পেস প্রেস করবে, দেখবে কালার চেঞ্জ হতে থাকবে সে বারবার। দেখছো আমি স্পেস প্রেস করছি কিবোর্ডে, আমি শব্দ করে প্রেস করলাম, তুমি বুঝতে পারো অনেক টাইপের কালার আসবে। এখন মনে হয় যেটা পছন্দ, ফর এক্সাম্পল মনে করো তোমার এটা পছন্দ হয়েছে, তুমি এই যে কালার যে কোডটা লেখা আছে না, এখানে ক্লিক করবে একবার, এই যে কপি করার অপশন চলে আসছে, কপি করলাম। দেন আমি আমার এই কোডের মধ্যে আবার ইউজ করতে পারি। এটাকে বলে হেক্সাডেসিমাল ভ্যালু। এর মধ্যে কি আছে আমি এটা একটু এক্সপ্লেন করবো তোমাকে। হ্যাশ দিলাম, সেভ করলাম, রান করলাম, এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মাঝখানে তুমি যে RGB শিখছিলে না এর আগে, মনে আছে RGB, এটা সেই আর, এটা সেই জি, এটা সেই বি, সেপারেট করা। এখন তুমি বুঝতে পারবে কি এটা এভাবে কাজ করে কি না। এটা একটা এক্সাম্পল তোমাকে দেখাই। ধরো তুমি এটাকে 0 করে দাও, ফার্স্ট এটা হলো আর, সবচেয়ে হায়েস্ট ভ্যালু হলো হেক্সাডেসিমাল FF, এটার জন্য তাহলে FF দিলাম, রেডটা অ্যাক্টিভ, 0 দিলাম, তার মানে রেড, গ্রিনটা ডিঅ্যাক্টিভ হলো, মানে বন্ধ হয়ে গেল, এটা বন্ধ। তাহলে এখন কালার কি দেখানো উচিত, রেড দেখানো উচিত, RGB, হ্যাঁ এই দেখো রেড দেখাচ্ছে। বাট আমি যখন প্রথম দুটা 0 করে দিই, এটা হোয়াইট হয়ে যাবে। এখন ধর ফার্স্ট এটা আমি লাস্ট এটা ধরে দিলাম, রেড, গ্রিন, ব্লুটা অ্যাক্টিভ হবে। FF দিলাম, ছোটো হাতে বড় হাতে কোনো সমস্যা নাই, রান করলাম, এই দেখো ব্লু হয়ে গেল। তুমি এভাবে কালার কম্বো দিয়ে তোমার মন মতো তুমি অ্যাডজাস্ট করতে পারো। স্যার এগুলো বুঝছেন কি করে? আমি তোমাকে বললাম এই যে এটা হলো এর হায়েস্ট ভ্যালু, তোমরা পড়ছিলে মনে আছে এই যে RGBর ভ্যালু হায়েস্ট ছিল 0 ছিল, 0 থেকে 255, মনে আছে? তো 255কে তুমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো, এটা হয় FF। এটা একটা নাম্বারিং একটা সিস্টেম, 255 তুমি যে কনভার্ট করে FF হয়, তার মানে হায়েস্ট ভ্যালু হলো FF। এটা হলো আর এর ঘর, রেডের ঘর, পরে দুটো হলো জির ঘর, পরে দুটো হলো বির ঘর। আমি যেটাতে FF দিব তার মানে তার ভ্যালু হয়ে যাবে 255 হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার এটা কিভাবে বুঝবো যে কার ভালো কোনটা? হ্যাঁ কালারিং এর ক্ষেত্রে হ্যাঁ, কালারিংয়ের ক্ষেত্রে স্যার মানে কোড মানে যেটা আছে এফএফ এর কারণে আসতেছে যে ব্লু বিয়ের জায়গায়, তো এই ভ্যালুটা কিভাবে বুঝবো যে এটা এভাবে হবে? আচ্ছা, এই যে এই সাইড থেকে বুঝবা, তুমি এখানে যখন যে কোনো একটা কালারকে পিক করবা, সে তোমাকে ভ্যালু তৈরি করে দিবে এই জায়গাটাতে। আর আমরা আগে থেকেই জানি যে ফার্স্ট ঘরটা হলো রেডের ভ্যালু, মানে বিষয়টা হলো রেড মনে করো 10%, ব্লু 10%, আর মনে করো তোমার হলো গ্রিন 10%, দিলে তো একটা কালার হবে না,
জাস্ট ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার তৈরি করা হচ্ছে। মানে দিন শেষে মেইন কালার হলো তিনটা, রেড, গ্রিন আর ব্লু। এই তিনটা কালারের মধ্যে কম বেশি করে করে মানে হাজার হাজার কম্বিনেশন তৈরি করা পসিবল। আর এটাই তুমি যে হেক্সা ভ্যালু হিসেবে তুমি নিয়ে যাচ্ছ এখান থেকে। এবার যদি কারো মনে হয় না স্যার এটা আমার একটু বোরিং লাগতেছে, আমি RGB ইউজ করবো সরাসরি, যে এই ভ্যালুটাকে বসাবো, এটাও কোনো সমস্যা নাই, তুমি এটা বসাতে পারো। ধরো আমি এটাই অবস্থায় রেখে দিই। এখানে যদি আমরা RGB সেট করতে চাই, তাহলে আমাদেরকে একটা প্যারামিটার এক্সট্রা অ্যাড করতে হবে। আমাকে বলে দিতে হবে দেখো আমি কী কালার সেট করব, এখানে কিন্তু RGB। আমরা সাধারণত ওইটাই বেশি ইউজ করে থাকি, যে হেক্স ভ্যালুটা। ব্র্যাকেট দিলাম, এখন কত আছে ফার্স্টে 232, তারপর আছে 104, তারপর কত আছে 185, অ্যাড করে ফেললাম। সব ঠিকঠাক আছে লেখা RGB। ওকে, এখন ঠিকঠাক কাজ করা উচিত। এই যে কালারটা আছে তুমি এটা এখানে দেখতে পাবা। ক্লিয়ার? খাতা একটু লিখে মনে থাকবে না কিন্তু, RGB এভাবে দেখে হ্যাশ এভাবে লিখতে হয়। আর যদি কেউ সার্চ করে আনতে পারো দ্যাটস ফাইন, ওটা আরও ভালো, মনে রাখার দরকার নাই। স্যার হ্যাঁ বলো। আমি যদি চাই যে বি একটা কালার হবে, এ একটা কালার হবে, এন একটা কালার হবে, জি একটা কালার হবে, এই হবে। তা তোমাকে প্রত্যেকটা ধরে ধরে আলাদা কোড করতে হবে। এই বির জন্য বিটাকে সেপারেট একটা স্প্যান বা একটা কিছু দিয়ে আগে র্যাপ করতে হবে, তার উপরে স্টাইল অ্যাড করতে হবে। এছাড়া এমনি অটোমেটিক এটা হবে না, মানে প্রত্যেকটা ধরে ধরে তোমাকে কোড করতে হবে। এটা যেমন দিতেছো না, এটাকে সেপারেট করতে হবে। এটা আমরা শিখবো আস্তে, আইডি ক্লাস এগুলো আছে যে প্রত্যেকটা সেপারেটলি ধরতে হয় কীভাবে। এবার তুমি সেপারেট করে করে CSS করতে হবে সবার জন্য। মানে এটা হলো ওদের সবসময় চেঞ্জ হতে সিস্টেম, এটা প্রোগ্রামিং না যে আমরা বলে দিলাম যে ফার্স্ট লেটার এটা হবে, সেকেন্ড লেটার এটা। বাট যদি আমরা প্রোগ্রামিং দিয়ে করতে চাই তখন আমরা করতে হবে জাভা স্ক্রিপ্ট দিয়ে, যে জাভা স্ক্রিপ্ট দিয়ে ও একটা ক্যারেক্টার ধরে আনবে আর একটা ক্যারেক্টার র্যান্ডমলি কালার বসাবে। ওটা প্রোগ্রামিং দিয়ে হবে। মানে প্রোগ্রামিং দিয়ে আমি জিনিসটাকে পিক করব আর কালার সেট করবো CSS দিয়ে, কারণ প্রোগ্রামিং দিয়ে তো আর কালার সেট করা যায় না। বলতে পারলো বিষয়টা? এই কারণে জাভা স্ক্রিপ্টটা লাগে। কারণ তুমি যদি প্রোগ্রামিং শিখেছো দ্যাটস থেকে তোর মনের মধ্যে এটা আসতো যে আমি যদি রিফ্রেশমেন্ট কালার করি এটা করতে পারবো কি না। তো HTML CSS দিয়ে অনেক ঝামেলা হবে, আর জাভা স্ক্রিপ্ট যদি অ্যাড করে সাথে একটু স্মুথ হবে জিনিসটা। আর কারো কোনো কথা আছে এগুলো নিয়ে? না স্যার। না স্যার। না স্যার। তাহলে আমরা কিছু আইডিয়া পেলাম। এখন ধরো এই লেখাটা, এটা লেফট হ্যান্ড সাইডে আছে না একদম বাম পাশে, আমি লেখাটা মধ্যে সেন্টারে আনতে যাচ্ছি, লেখাটা সেন্টারে থাকবে। তো এটাকে বলে টেক্সট অ্যালাইনমেন্ট বলা হয়। যে তোমার যে টেক্সটটা আছে তুমি অ্যালাইন করবে কোন সাইডে, একদম বাম পাশে অ্যালাইন করবে না ডান সাইডে অ্যালাইন করবে, নাকি একদম মিডিল বরাবর থাকবে, মানে দুই দিকে স্পেস সেম রাখবে। আমরা এটাকে আবার করতে পারি এর মাঝখানে, যেহেতু এটা CSS, এই লাস্টে এসে আমি আবার একটা সেমিকোলন দিব, যেহেতু এটা শেষ। তা বলবো টেক্সট, এই যে অ্যালাইন চলে এসছে, আমি এটাকে ইন্টারপ্রেস করলাম, ক্লোন দিলাম, দিয়ে বলবো সেন্টারে পাঠিয়ে দাও এটাকে, সেন্টার। ওটার ভ্যালু এগুলো কিন্তু ফিক্সড ভ্যালু, হ্যাঁ, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সেভ করলাম, এবার রান করলাম, দেখছো মাঝখানে চলে এসছে লেখাটা। এখন ধরো মনের মধ্যে আসতে পারে যদি আমি চাই যে আমার এই যে ফুল পেজটা আছে, পেজটা ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি এটা একটা ইম্প্যাক্ট ফেলতে চাই, এটা পারবো কি না আসলে। এটাও পারবা। আমি এখানে আসলাম, স্টাইল লিখলাম, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালার বিয়ে লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। ব্যাকগ্রাউন্ড কালারটা কী দেওয়া যায়, ধরো লাইট গ্রিন, দেখি লাইট গ্রিন কেমন দেখা যায়, হালকা সবুজ, দেখছো? তার মানে কোথাও কোনো রং নাই কিন্তু, জাস্ট তোমার কোডের মধ্যে রং। এত যে ওয়েবসাইট তুমি দেখো সারা পৃথিবীর মধ্যে, সব জায়গায় এই কাহিনী। আর যেসব স্যার আমি প্যারাগ্রাফেরও তো কালার চেঞ্জ করতে পারবো। হুম, এটাও পসিবল, কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগে চলে আসবো, ট্যাগে এসে আমরা কী করবো, স্টাইল অ্যাড করবো। আচ্ছা এই লেখাটাকে আমি কপি করে রাখি, কিন্তু মাল্টিপল টাইপস ইউজ করা লাগতেছে। এখন আমি এখানে দিয়ে দেবো জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য কেমন দেখা যাবে, কালারটা দিই, কারণ একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াই আছে, COLOR। এটা হবে ধরো সাপোজ কী দিতে পারি, সাথে রেড দিলে দেখি কেমন দেখা যায়।
আর এই কালার কম্বো এটাও তো একটা শেখার বিষয়। বিভিন্ন রকম সাইট থেকে এক্সপিরিয়েন্স থেকে বুঝতে হয় যে কালার কোনটা কোন কালার সাথে কোন কালার ম্যাচ করে। কিন্তু কালার প্যালেট পাওয়া যায়, যে 4-5টা কালার একটা কম্বাইন থাকে। তো ওইখানে তুমি যদি কালারগুলো পিক করে ইউজ করো, দেখবে তোমার কালারের কম্বিনেশনটা অনেক সুন্দর থাকবে। যেমন তুমি যে কালার প্যালেটটা দেখলে এখানে, এই যে এটা দেখছো, এই যে কয়েকটা কালার ম্যাচ করানো আছে, খেয়াল করছো কি লেখা আছে? কালার প্যালেট। কিন্তু আমি আবার স্পেস প্রেস করলাম, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি এই কালারগুলোর সাথে এই কালারগুলো ম্যাচ করে কিছু যদি কন্টেন্ট বানাও, খারাপ লাগবে না দেখতে। যদি মন মতো কালার অ্যাড করতে চাও, দেখো আমাদেরটা কেমন হলো, এখানে কালার একরকম, এটা তো রেড কি ভালো লাগতেছে এর মধ্যে দেখতে? ভালো লাগতেছে না। কিন্তু এই জন্য ইনিশিয়াল লেভেলে তুমি যদি কালার কম্বিনেশন চেক আউট করতে চাও, সেক্ষেত্রে এটা ভালো একটা ইয়ে। আর যদি কালার সেন্স আগে থেকে ভালো থাকে, দ্যাটস গ্রেট, সে তো সহজেই কাজ করতে পারবা। আচ্ছা, এগুলো কি ধরনের সিএসএস করলাম আমরা? ইনলাইন। ইনলাইন সিএসএস। এখন আসো, এবার আমরা এই লেখার স্টাইল যদি চেঞ্জ করতে চাই, সাপোজ প্যারাগ্রাফের লেখার স্টাইলটা চেঞ্জ করবো, এখানে অন্যটা অ্যাড করি আমি। তো এটাকে বলে ফন্ট ফ্যামিলি। তুমি আগে ইউজ করছো কি ফন্ট সাইজ, যে ফন্টের সাইজটা কী হবে। আর এই যে লেখার যে স্টাইলটা, তুমি যদি এই লেখার স্টাইল চেঞ্জ করতে চাও, ধরো আমরা এখানে লিখবো হলো ফন্ট ফ্যামিলি, তো লেখার স্টাইলটা কেমন হবে? অনেক টাইপের ফন্ট পাওয়া যায়, যদি আমরা একটু সার্চ করে দেখি কয়েকটা। এটা থাকলো এখানে কমন ফন্ট ফ্যামিলি নেম। এটা অনেক টাইপের আছে, মোনো স্পেস, দেখি এটা কেমন দেখা যায়, কার্সিভ লেখা আছে। এটা কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেখি এবার কেমন দেখা যায়। এটা ইম্প্যাক্ট ফেলতেছে হলো প্যারাগ্রাফটার উপরে, এইটার উপরে দেখছো লেখার প্যাটার্নটা চেঞ্জ। আমি কি কোনো ফাইলও কিন্তু যোগ করলাম না। তুমি যারা এমএস ওয়ার্ড এক্সেলে কাজ করছো, এমএস ওয়ার্ডে দেখছো কিনা এরকম, যে তুমি ধরো একটা ফন্ট নিয়ে কাজ করতে চাও, তোমাকে আগে ইনস্টল করতে হয় না, ফন্ট ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, তারপরে এখানে দিতে হয়। বাট কমন অনেক ফন্ট আছে যেটা তুমি এখানে জাস্ট নাম লিখলেই চলে আসবে। আর যদি এক্সেপশনাল কোনো ফন্ট ইউজ করতে চাও, তখন ওই ফাইলটাকে তোমার এই ফোল্ডারে দিয়ে দিতে হবে, দিয়ে ওই ফাইল থেকে পাথ দেখায় কাজ করতে হবে। অর্থাৎ গুগলের ফন্ট আছে অনেক কিছু, গুগল ফন্ট লিখে যদি সার্চ করো অনেক টাইপের ফন্ট তুমি পাবা, গুগল ফন্টস। একটু এক্সপ্লোর করবা এইগুলো, দেখবে অনেক টাইপের ফন্টস পাওয়া যায়, সেখান থেকে তুমি নিয়ে সেগুলো ইউজ করতে পারবা। অনেক টাইপের ফন্ট আছে এখানে। আচ্ছা, তাহলে ইনলাইন সিএসএস আমরা বুঝে ফেললাম, তাই তো? ইনলাইন সিএসএস ক্লিয়ার। এই যে ফন্ট সাইজ, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট ফ্যামিলি, এরকম বেশ অনেক কিছু আমরা দেখলাম। এটা দেখলাম আমরা কী ধরনের সিএসএস? ইনলাইন সিএসএস, তাই না? এখন আমরা এটা আছি ইয়েস স্যার। ইন্টারনাল সিএসএস নিয়ে যেতে। এই সিএসএসটা ধরো পি ট্যাগের যে সিএসএসটা আছে না, এটাকে আমি সুইচ করে নিয়ে যাব হলো ইন্টারনাল সিএসএসে। ইন্টারনাল, এক্সটার্নাল না কিন্তু। তো ইন্টারনাল সিএসএস করতে গেলে আমাদেরকে ফার্স্টে আসতে হবে এই যে হেডের মধ্যে। হেডের মধ্যে এসে এবার আমরা এখানে স্টাইল লিখব। স্টাইলের শুরু থাকতে হবে, স্টাইলের শেষ থাকতে হবে, এর মাঝখানে আমাদের সিএসএস এর কোডগুলো লিখতে হবে। এখন লিখব কীভাবে? যেমন ধরো এটা তো ইনলাইনে লেখে বলে আমাদের কোনো টেনশন করতে হচ্ছে না, যার কাছে লিখলাম তার উপরে ইম্প্যাক্ট ফেলতেছে। বাট আমি যখন এইখানে কোডটা লিখব, ওই কোডটা কার উপরে ইম্প্যাক্ট ফেলে এটা বলে দিতে হবে না? এটা বলার জন্য যদি আমি এখান থেকে ধরো পি লিখলাম, ট্যাগের নামটা নর্মাল লিখতে হয়, আমরা আইডি ক্লাস এর পরে ক্লাসে ইনশাল্লাহ শিখব। সব পি ট্যাগের উপরে অ্যাপ্লাই করতেছি, পি ট্যাগগুলোর উপরে, দ্যাটস এ পি লিখলাম। এরপর আমি জাস্ট আমরা যেমন ব্র্যাকেট দিই না এইভাবে, মনে আছে কার্লি ব্রেসেস ইউজ করতাম, এরকম ব্র্যাকেট দিলাম, দিয়ে এবার আমরা বলবো যে কালার ইকুয়াল টু ভাবে রেড, এতটুকু রাখলাম। যেহেতু আমরা লিখে ফেলছি এখানে, এই কোডটা আমার দরকার নাই টোটালটা। আচ্ছা, ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করে দিই, এখানে কাট করে এটা ওইখানে নিয়ে যাই। কার্সিভ, তাহলে এখানে আমার দরকার নাই, সেভ করলাম। আমাদের পি ট্যাগ কয়টা আছে এই লেখার মধ্যে? পি ট্যাগ কয়টা আছে এই কোডে? দুইটা। আমি এবার পেজটা রিলোড দেই, খেয়াল করছো আমি এখানে একটা অ্যাপ্লাই করলাম, সে কিন্তু সব জায়গায় চেঞ্জ করে ফেলছে না? আগে যখন ইনলাইনে ছিল আমি জাস্ট পার্টিকুলার আমার যেটা দরকার সেটাতে আমি ইম্প্যাক্ট ফেলতে পারি। আর এখন কি অবস্থা হলো, আমি পি ট্যাগটা যখন দিব, যত পি ট্যাগ আছে একটা পেজে যদি 500টা পি ট্যাগ থাকে, আমার প্রত্যেকে ধরে ধরে অ্যাড করা দরকার নেই, সব জায়গায়
একভাবে চেঞ্জ হয়ে যাবে একই সাথে। এইটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। বুঝতে পারলাম? এখানে কি সমস্যা আছে কি বলতে পারবা? সমস্যাটা কি? এই যে আমি পি ট্যাগে আমি কালার বা ফন্ট সাইজ অ্যাপ্লাই করলাম, সে সবার উপর ইম্প্যাক্ট ফেললো। কোনো সমস্যা আছে এখানে? আমি তোমাকে রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলি, দেখো এখানে কয়টা সেকশন আছে আমাদের জন্য? 4টা না? 1 2 3 4টা। এগুলো সব পি ট্যাগ দেওয়া, আর ওগুলো সব মানে হেডার কোনো একটা ট্যাগ দেওয়া আছে। আমি যখন পি ট্যাগের কালারটা রেড করি, তাহলে এইটা 4টা রেড হয়ে যাবে না? আমাদের 4টা রেড হবে। কিন্তু আমাদের টার্গেট যে আমি চাচ্ছি পার্টিকুলার প্রথমটা দ্বিতীয়টা, এটা আর এটা হবে রেড কালার, আর বাদবাকিগুলো যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, অথবা এটা আরেকটা গ্রিন কালার হবে মনে করো। তো এটা একটা প্রবলেম না? আমরা এখন যে অবস্থায় কোডটা শিখলাম, সে অবস্থায় যদি আমি কাজ করি, কি হচ্ছে, সে টোটালটাকে যা আছে সবগুলোকে রেড করে দেবে, 4টাকে রেড করে ফেলবে। বাট আমার টার্গেট যে আমি এক একটা একরকম কালার করব। তো সেক্ষেত্রে আমার তখন আইডিয়ার ক্লাস শিখতে হবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এগুলো শিখবো। আমরা সিএসএস নিয়ে আরেকটু আলোচনা করি, প্লাস এইচটিএমএল কিছু জিনিস আমরা দেখবো, নতুন সিএসটিএমএল। তাহলে ইনলাইনের আইডিয়া পেলে তোমরা? ইনলাইন সিএসএস, ইন্টারনাল জি স্যার। সিএসএস। জি এবার স্যার। ধরো যে বডির জন্য তুমি স্টাইল করলে না, এটা আমরা এখানে দিব না মনে করো। আমি এটাকে কাট করে নিয়ে চলে যাই, কাট করলাম, সিএসএস দিব না। এটা ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস হলো এক্সটার্নালটা ভালো প্র্যাকটিস, আর হাই লেভেলে কিছু জিনিস আছে সেখানে ইনলাইনটা প্র্যাকটিস। সাধারণত যে ইন্টারনাল সিএসএসটা ইউজ হয় না বলতে গেলে চলে। আমি এখানে লিখব বডি, যদি বডি ট্যাগের উপরে অ্যাপ্লাই করবো, বডি লিখলাম, ব্র্যাকেট শুরু শেষ করলাম, এখানে আমি লিখে জাস্ট অ্যাড করে দিলাম, সেভ করলাম। এবার আমরা দেখি পেজটা কেমন দেখা যায়। এবার কাজ তো করা উচিত। ঠিক আছে, কে বলতে পারে কি ভুল করছিলাম? এই যেখানটা স্যার ওটা বডির আন্ডারে নেই। না, এখানে একটা কমা দিয়ে ফেলছিলাম আমি, বাট এটা তোমার এই ট্যাগের পরিপন্থী। এই কমা দিলে ও এটাকে চিনতে পারছে না। তার মানে এক একটা জায়গায় একরকম রুলস রেগুলেশন আছে না, এর রুলস হলো এটা। তুমি একটা একটা করে লিখবে, এরকম সিনটা দিয়ে দিয়ে সেপারেট করবা, আর মাল্টিপলগুলোতে জাস্ট সেমিকোলন দিয়ে সেপারেট করে রাখবা। রিলোড দিলাম, ঠিকঠাক। তাহলে আমরা ইনলাইন সিএসএস জানলাম, ইন্টারনাল সিএসএস জানলাম। এবার আসো আমরা আজকে এই স্টেপে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি। আচ্ছা, এবার আমরা এটা নিয়ে কাজ করা শুরু করি। আমরা গতদিন দেখলাম হলো লিস্ট দেখলাম, তাই না? লিস্ট নিয়ে কাজ করলাম। আজকে একটা টেবিল নিয়ে আমরা কাজ করি। আমাদের লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগের কাজ শেষ, ইমেজের ট্যাগ শেষ, কাজ শেষ। আর পেজের টাইটেল দেখছিলাম না আমরা এর আগে? টাইটেলটা উপরে শো করে, তো দেখছিলাম এর আগে। আজকে আমরা টেবিল নিয়ে কাজ করব। তো আমি যেটা টেবিল একটা ড্র করি, ছোটো একটা টেবিল, আমাকে একটু একটু বলতে পারো কি না? এই টেবিলের মধ্যে কয়টা রো আছে, কয়টা কলাম আছে? রো স্যার রো আছে 2টা, কলাম আছে 6টা। আছে আর 2টা রো আছে। আচ্ছা, 2টা রো, কয়টা কলাম? প্রথমে একদম বললেন স্যার কলাম 3টা। কলাম 3টা। আর আচ্ছা, একটা এমার্জেন্সি একটু ফোন আসলে, আমি একটু পিকটা করি ফোনটা, হ্যাঁ।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শোনা যাচ্ছে আমাকে? স্যার। হ্যালো, জি স্যার। এখন ভয়েস ক্লিয়ার? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে রো কয়টা কলাম কয়টা তোমরা হিসাব করলে? দুইটা রো আর স্যার 3টা কলাম। আচ্ছা, দুইটা রো তিনটা কলাম। ওকে, দেখো আসলে এখানে দুইটা রো আছে, তিনটা কলাম আছে। এখন ধরো যদি আমরা চাই যে না আমি এরকম একটা টেবিল ড্র করতে চাই, তো এটা আমরা টেবিলটা ড্র করতে পারবো। কীভাবে ড্রটা করতে পারবো? ফার্স্টে আমাদেরকে রো কলামটা বুঝলাম আমরা, তা টেবিল নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা এটা ক্লিয়ার করে ফেললাম। তার টেবিল নিয়ে কাজ করতে টেবিল শুরু শেষ হতে হবে না? টেবিল শুরু করলাম, টেবিলের এরিয়াটাকে ধরে রাখি, জায়গা দখল করি। এই যে এইটুকুর মধ্যে টেবিলের সব কাজ কাম হবে। এখন টেবিলের রো আর কলাম তুমি যেটা দেখে রাখছো, সহজে বলতে গেলে ধরো এই অবস্থায় আছে, আমি তিনটা আবার সেপারেট করে রাখি। এটাকে বলে ওরা মানে এইচটিএমএল ভাষায় বলে টিআর, টেবিলের রো, সহজ কথায় বলতে গেলে টেবিলস রো। আর এই যে আমরা কন্টেন্টগুলো রাখি না, এই একটা কন্টেন্ট, এই একটা কন্টেন্ট, এই একটা কন্টেন্ট কলামে, এটাকে বলে টেবিলের ডেটা, টিডি। তাহলে আমাদের সাজাতে হবে এই স্টাইলে। আমাদের টিআর তাহলে কয়টা হচ্ছে এখানে? 2টা। দুইটা। দুইটা। তাহলে আমি এখানে একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে আমরা ইন্ডিকেশন ফলো করি না, টিআর শুরু করলাম, আমি টিআর শেষ করলাম। আমি জাস্ট দুইটা তৈরি করে নিই। এটা টিআর গেল আর এই একটা টিআর গেল, তাই তো? তো সে মিন করতেছে দুইটা আমার রো তৈরি করা শেষ। এখন এই ফার্স্ট টিআরের মধ্যে টিডি কয়টা হওয়া উচিত? 3টা। তিনটা। তাহলে আমি এখানে আমার ট্যাব দিয়ে যদি টিআরের আন্ডারে, দ্যাটস ওয়াই আমি এখানে আমার টিডি দিব, এরকম দিলাম টিডি। টিডি ধরো লিখলাম আমি, এটা ধরো লিখলাম এ, লিখলাম পরেরটা দিয়ে কথা বলছিলাম হলো বি, এরপরটা লিখলাম জাস্ট সি। তার মানে তিনটা আমার কিন্তু কলাম তৈরি করা শেষ। আমরা একটু লোড দিয়ে দেখি কাজ করলো কিনা ঠিকঠাক মতো। এই দেখো তিনটা সে তৈরি করে ফেলছে অলরেডি। আমরা আগের লেখাগুলো সব কেটে দিই, আগের এটা পর্যন্ত কেটে রাখি। এবিসি তৈরি করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিই, ভালো লাগতেছে না। আচ্ছা, এবিসি দেখো তিনটা তৈরি করা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এর নিচে আরও কয়েকটা হবে, তাহলে আমি আবার এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে অ্যাড করলাম। এখানে দিলাম এক্স ওয়াই জেড। এখন ছোট অক্ষর দিলে বুঝতে সমস্যা হয় যে কার আন্ডারে কে আছে। যদি এরকম লিখতাম, এটা সরিয়ে ফেলি, অ্যাপেল, ম্যাঙ্গো, বানানা, এখানে ধরো আমি লিখে জাস্ট মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, আর লিখলাম। এখন একটু সুন্দর দেখা যাবে, খেয়াল করে দেখো। এই যে আগে তো একটা করে অক্ষর ছিল, বোঝা যাচ্ছিল না। এই বানানার নিচে দেখো ইমেজের সরাসরি কিন্তু ল্যাপটপ লেখাটা, ম্যাঙ্গোর সরাসরি কিন্তু ডেস্কটপ লেখাটা, আর অ্যাপের সরাসরি কিন্তু মোবাইল লেখাটা, তাই না? এমন না যে স্পেসিফিক কোনো ইস্যু আছে। যদি অক্ষরটা বড়ও হয়, যেমন মনে করো ফর এক্সাম্পল ডেস্কটপ লেখাটা আমি ধরো আরও কয়েকটা অক্ষর অ্যাড করলাম এখানটাতে, ডেস্কটপে ধরো আমি আরও কয়েকটা অক্ষর অ্যাড করলাম, দেখবা যে পরেরটা কিন্তু ঠিকই অ্যাডজাস্ট করে নিচ্ছে। এই দেখো, খেয়াল করছো? ম্যাঙ্গোটা সাইজটা কিন্তু সে একদম টোটালটা কিন্তু কভার করে রাখছে, এমন না যেটা ভেঙে নিচে চলে আসছে। এভাবে মেইনলি আমাদের টেবিলগুলো কাজ করে। এখন এটা তো ফুল টেবিলের মধ্যে দেখতে মনে হচ্ছে না, জাস্ট মনে হচ্ছে একটা নিচে একটা লেখা আছে। তো টেবিলের এই কাজটা করতে গেলে টেবিলে একটা বর্ডার দিতে হবে।
বর্ডার দিলে এর আশপাশ দিয়ে যে অংশটা আছে এটা তখন কমপ্লিট হবে। আমরা বর্ডার দিতে পারি কিভাবে, এটা অ্যাড করা যায়। যেহেতু আমরা অলরেডি শিখে ফেলেছি সিএসএস, আমরা উপরে চলে যাই, এই টেবিলে আমরা দিব বর্ডার। যদি আপাতত এখানে আমরা দিয়ে রাখি বর্ডার ইকুয়াল টু 1 পিক্সেল, দেখি এটা কেমন দেখা যায়। রান করলাম, দেখছো অ্যাড হয়ে গেল। জাস্ট সিম্পল একটা বর্ডার অ্যাড হলো। তুমি আরও যদি কাস্টমাইজ করতে চাও কী হবে না হবে সেগুলো করা যায়। এটা একটা অ্যাপ্রোচ দেখালাম। আমি এক জায়গায় লিখলাম, সে প্রত্যেকটার উপরে কিন্তু বর্ডার দিয়ে ফেলছে। বোঝাতে পারলাম? এই টিআরটিডি কে ওইটা এক্সপ্লেন করবা একবার, টিআরটিডি কি বোঝাচ্ছি আমরা? টেবিল রো। আর টিডি, এখন ধর যদি আমরা হেডিং চাই, অনেক সময় থাকে না যে নাম রোল শ্রেণী এরকম লেখা থাকে, তো ওইটা আমরা চাচ্ছি ওপরের লাইনটাতে থাকবে এটা নেম আইডি নেম রোল, মনে কর সরি রোল নেম আর মনে কর সাপোজ কন্ট্যাক্ট, এটা থাকবে। তাহলে কী করতে হবে, আরেকটা আমার রো অ্যাড কলাম অ্যাড করতে হবে। আমি কপি করলাম, এটাকে এখানে অ্যাড করে দিলাম। এখন ফার্স্ট এটা মনে করা হবে হলো রোল, এরপরটা হবে হলো নেম, এরপরটা ফর এক্সাম্পল মনে হবে হলো অ্যাড্রেস। এখন যদি আমি অবস্থা লোড করি, দেখো তো সব স্বাভাবিক একই রকম দেখা যাচ্ছে না? এটা যে হেডিং, এটা কি বোঝা যাচ্ছে? ফার্স্টের লাইনটা যে একটা হেডিং, বোঝা যায়? বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে হেডিংয়ের জন্য একটা ট্যাগ আছে, যেমন টিডিতে জাস্ট ডেটাকে বোঝাই, হেডিংটা দিতে হয় হলো টিএইচ। তা টিএইচ শুরু হবে, টিএইচ শেষ, টিএইচ শুরু, টিএইচ শেষ, টেবিলের হেডিং। আবার যদি সেভ করে দিই আমি এটাকে, এখন তুমি জিনিসটা সেপারেট হয়ে গেছে, তাহলে সে বুঝতে পারছে এটা একটা টেবিলের হেডিং। ক্লিয়ার? এখন যদি আমি এই টেবিলটার উপর আরও কিছু জিনিস অ্যাপ্লাই করতে চাই, ধরো আমি এখানে আর দিব না, আমি সব কাজ করব হলো ওই যে ওপরে ইন্টারনাল সিএসএস এর কাছে, যে আমি এখানে যে ইন্টার প্রেস করলাম, প্রেস করে বললাম যে আমার টেবিলের প্লাস টিএইচের আবার টিডি যা আছে, আচ্ছা আপাতত টেবিলটাকে দেখাই। টেবিলেরটাতে আমি কিছু অ্যাড করব, বললাম এর বর্ডারটা কেমন হবে, বললাম বর্ডারটা হবে হলো এমন 1 পিক্সেল হবে, মোটা সলিড হবে এবং কালারটা হবে ব্ল্যাক বা রেড, তুমি যাই দাও না কেন তাই দেখাবে। আমি রান করলাম, দেখছো শুধু এখন টেবিলের কথা বলে দিলাম না, আগে বলছিলাম বর্ডার 1 পিক্সেল, সে টোটালটাকে রিপিটেড করে নিয়েছিল। আর এখন যদি বললাম শুধু টেবিলের কথা বললাম, দ্যাটস ওয়াই সে টেবিলটাকে সারাউন্ড করে একটা বর্ডার দিল। এখন আমার দরকার টিএইচে বর্ডার দরকার, আমি টেবিলের পাশে জাস্ট কমা দিয়ে দিব, কমা দিয়ে বলে দেবো টিএইচ, তাহলে আমার এক্সট্রা লেখা লাগলো না। সেভ দিলাম, রান করলাম, দেখছো টিএইচে বর্ডার চলে এসছে। আমার টিডি দিয়ে বর্ডার লাগবে, আমি কমা দিয়ে টিডি দিলাম, রান করলাম, দেখো ওটিতে বর্ডার চলে এসছে। আচ্ছা, এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, বর্ডার উইথ চেঞ্জ করতে চাই, আমরা লিখতে পারি। ধরো এখানে ধরো আমরা 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল দিলাম, এখানে ধরো দিলাম রেড, রেড কালার হয়ে যাবে এটা, এই যে আরও মোটা সোটা হয়ে গেল। তারপরে এইভাবে আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। যদি ব্যাকগ্রাউন্ড কালারও অ্যাড করতে চাই, আমি ধরো এটা 2 পিক্সেল, এটা কেমন কেমন দেখা যাচ্ছে 1 পিক্সেল করলাম। ফর এক্সাম্পল তুমি চাচ্ছ যে তোমার টেবিলে যে হেডিংটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার যোগ করবা, তাহলে আমি কি ব্যাকগ্রাউন্ড কালার কি এখানে দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে এখানে দিলে ভালো হবে। ধরো লাইট ব্লু দিলাম, মনে করো, দেখি কেমন দেখা যায়। সেভ করলাম, রান করলাম, দেখো সবার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হয়ে গেল, বাট আমার টার্গেট টিএইচের পিছনে হবে শুধু। তাহলে এই কোডটা আমি কি করব, এখান থেকে কাট করে নিব, এটা এসে থাকবে না, শুধুমাত্র টিএইচকে আলাদা করব, যে টিএইচের জন্য আমি কোডটা আলাদা রাখবো, টিএইচের মধ্যে এসে আমি এই ব্যাকগ্রাউন্ডটা যোগ করে দিব। এখন যদি আমি রান করি, জাস্ট
টিএইচ এর উপর অ্যাপ্লাই হলো। বুঝতে স্যার পারছি। হ্যাঁ বলো। এই যে কলামগুলোর মাঝখানে যে সাদা সাদা জায়গা আছে লাইনে, সেগুলা একসাথে করা যায় না? হ্যাঁ সেগুলোও করা যাবে, ওইগুলোও করা যাবে। আচ্ছা স্যার কিভাবে? আচ্ছা ওইটা একটু ট্রাই করবা, দেখো সলভ করতে পারো কি না। আমি তোমাকে মেইন কনসেপ্ট তোমাকে দেখালাম যে বর্ডার দিয়ে অ্যাড করা যায়। তুমি একটু ট্রাই করে দেখবা যে বর্ডারটাকে কীভাবে অ্যাডজাস্ট করলে জাস্ট এই নর্মাল দাগটা দেখা যাবে। ঠিক আছে। আর তুমি যখন বর্ডারের কালারটা সরাসরি বর্ডারের কালার দিয়েও কোড করা যায়, ওটা একটা ওয়ে। আর ধরো তুমি যদি চাও যে না এখানে ধর একটা দাগ দিয়ে আছে, ফুল দিয়ে দাগ দেওয়া, তুমি চাচ্ছ এটা এরকম না একটা দাগ দাগ হয়ে থাকবে, ছোটো ছোটো ড্যাশ ড্যাশ হবে, সেটা করা যায়। আমি সরি লিখে ড্যাশ লিখে দিই, ড্যাশড দিয়ে যদি রান করি দেখা যায় এই দেখো ডট 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 একটা দাগ হয়ে আছে, ছোটো ছোটো দাগ। যে ডট এট লিখে দিই ডট ডট চলে আসবে। রান করলাম, ছোটো ছোটো দেখা যাচ্ছে না, তুমি ওখানে ট্রাই করে দেখবা, হোপফুলি ভালো লাগবে। তাহলে মোটামুটি আমরা টেবিলের আইডিয়া নিলাম, টেবিলে হেডার টেডার যা আছে এগুলো নিয়ে একটু আইডিয়া নিলাম। আর যারা কোয়েশ্চেন করছো তোমরা একটু ট্রাই করে দেখো যে ওইটা সলভ করতে পারো কিনা, গ্রুপে দিয়ে দিও যে আমি টোটালটা চাচ্ছি এরকম, যে এক্সট্রা যেমন আলাদা বক্স আছে আলাদা বক্স থাকবে না, একটাই হবে এরকম, জাস্ট এই সেপারেটেড। তুমি এখন স্টাইল জানো, স্টাইল দিয়ে কীভাবে করতে হয় একটু ট্রাই করে দেখবা। বর্ডারের আইডিয়া আছে তোমার। আর কার কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? কি করতে হবে বললেন? আচ্ছা ইন্টারনাল সিএসএস ইনলাইন সিএসএস ক্লিয়ার তোমাদের কাছে? এখন যেটা রিয়েল লাইফ একটা সাইটে চলে যাই যে আসলে ওখানে ইউজ হচ্ছে কিনা দেখে আসি। আমি ধর আলকাস্টার ওয়েবসাইটে চলে গেলাম, রাইট ক্লিক করলাম, ভিউ পেজ সোর্সে চলে গেলাম। এখন কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে দেখি স্টাইল কোন কোন জায়গায় লেখা আছে। স্টাইল ইকুয়াল কোথায় লেখা আছে দেখো তো, দেখা হচ্ছে ডিভে লেখা আছে স্টাইল সামথিং, মার্জিন বটম এত, আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। মার্জিন বটম এত, এই দেখো বর্ডার বটম দেখছো 1 পিক্সেল ডটেড দেখা যায়, এই যে একটা কালার দেওয়া আছে। তুমি কি বুঝতে পারছো যে এগুলো ইউজ হয় রিয়েল লাইফ কোডের ক্ষেত্রে? এই দেখো অনেকগুলো আছে এখানে, এবং সে এটার বাদেও বাইরে এক্সট্রা ফাইলের মধ্যে কোড করা আছে, এক্সটার্নাল সিএসএস এর মধ্যে আরও কোড করা। আমরা মার্জিনটা নিয়ে সামনে দেখব অনেক। আর কি দেখলাম আমরা? টেবিল দেখি, সব জায়গায় টেবিল নাও ইউজ হতে পারে প্রয়োজন অনুপাতে, যেমন এখানে টেবিল প্রয়োজন হয়নি, এখানে ইউএল প্রয়োজন হয়েছে, ইউএল এলআই যেটা আছে, এই যে ইউএল আছে দেখো কতগুলো, এই দেখো ইউএল এর মধ্যে এলআই দেখছো, আনঅর্ডার লিস্ট। এই লিস্টটাকে দিয়েই তারা পরে একটা মেনু বানায় ফেলছে লজিক্যালি অ্যাড করে। কারণ কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? এইচটিএমএল সিএসএস কালার নিয়ে, কালার কোড নিয়ে, কালার প্যালেট নিয়ে, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, টেবিল স্যার, নিয়ে। হ্যাঁ বলো। আমরা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে কালার দেখলাম, এই ব্যাকগ্রাউন্ডের পিছনে ডিজাইন করা যায় না? ডিজাইন বলতে ডিজাইন তো কোড দিয়ে হয় না। মনে করো সাপোজ কোনো একটা সাইটে তুমি দেখতে পাচ্ছ ডিজাইন করো, মনে করো এরকম টাইপের আঁকা বাঁকা ডিজাইন করা আছে, একটা ছবি একটা শেড দেওয়া, তখন করা হয় কি ওইটাকে একটা ডিজাইন একটা ফাইল আকারে রাখা হয়, একটা ইমেজ ফাইল রেখে সেটাকে পিছন দিকে রিপিট করে দেওয়া হয় বারবার। মানে ওই ডিজাইন তো আর আসলে কোড দিয়ে করা সম্ভব না। সাপোজ কেউ চাচ্ছে যে একটা লেখার একটা স্টাইল থাকবে এরকম বা এরকম থাকবে স্টাইল, এটা তো আর কোড দিয়ে করা পসিবল না। তো এই টাইপে তখন করা হয় কি ইমেজ একটা ফাইল নেওয়া হয়, ওই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করে দেওয়া হয়। ক্লিয়ার? জি স্যার।
আর কার কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? একটু প্র্যাকটিস করো, আগে যা যা দেখানো হয়েছে একটু প্র্যাকটিস করো, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবা এগুলো। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা সেখানে শেষ করতে পারি। সবাই ভালো থেকো, আর অনেক প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কাজ কিন্তু দুইটা, HTML CSS প্র্যাকটিস, এখন CSS শুরু হয়ে গেছে, CSS আরও এক্সপ্লোর করো, অনেক ট্যাগ পাবা, অনেক কিছু দেখো, প্র্যাকটিস করো, একটু সেলফ লার্নিংও করো, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট বেশি ধরে দিচ্ছি যে কোথায় কী আছে, কীভাবে কাজ করতে হয়, তুমি আরও এক্সপ্লোর করো, কোনো সমস্যা নেই, কারণ তুমি এখন নিজে নিজে আরও শিখতে পারবা ইনশাআল্লাহ। আর স্কোপ থাকলে যে বি ক্রাউড সাইটে দিছি ওখানে প্রবলেম সলভ করবা। ওকে, সবাই ভালো থেকো।